আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সংস্কার সংলাপের পর নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় ঐতিহাসিক অর্জন বলে প্রধান উপদেষ্টার প্রশংসা। জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা। বিশ্ব দরবারে দেশকে তুলে ধরতে শ্রমিক মালিক সম্পর্ক উন্নত করার তাগিদ। নৈরাজ্য বন্ধ করে ব্যবসার পরিবেশ ফিরে আনার আহ্বান। এবং জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে বনভূমি ও গাছের সংখ্যা। প্রাণ প্রকৃতি রক্ষায় দেশের সবুজ বেষ্টনী গড়ার তাগিদ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জানাবো বিস্তারিত খবর। সংস্কার সংলাপ তারপর নির্বাচন, এমন পরিকল্পনা নিয়েই এগোচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বন, পরিবেশ ও পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর নেতারাও এ ব্যাপারে নিশ্চিত করেছেন। শ্রমিক অসন্তোষের দ্রুতই সমাধান হবে বলেও আশা করছেন উপদেষ্টারা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সুদ আসল মিলে জলবায়ু ট্রাস্ট ফান্ডের 873 কোটি 81 লাখ টাকা আছে পদ্মা ব্যাংকে, যা ব্যাংকটি এখন দিতে পারছে না। তারা এ টাকা পরিশোধ করতে পারবে 2038 সাল নাগাদ। কেন এবং কি বিবেচনায় এত অর্থ ওই ব্যাংকে রাখা হলো তা যেমন তদন্ত করে দেখবে সরকার, তেমনি ওই টাকা কতদিনের মধ্যে উদ্ধার করা সম্ভব সবাই মিলে তারও রোডম্যাপ তৈরি করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বন, পরিবেশ ও পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আলোচনা হয়েছে গণহত্যার মামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা এবং সংস্কার নিয়েও। কোন রাজনৈতিক দল নিশ্চয়ই অজনপ্রিয় হয়ে আবার একই রকম ফলাফল দেখতে চাইবে না। এই জন্য প্রথম থেকে আমরা মত বিনিময়ে তাদেরকে অন্তর্ভুক্ত করেছি। এক পর্যায়ে আমরা সংলাপে যাব। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে আগে সংস্কার, পরে তারা নির্বাচনে যেতে চান। শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় অনেকগুলো কারখানা বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন, ধাক্কা আসছে অর্থনীতিতে। এখানেও ষড়যন্ত্র রয়েছে জানালেন উপদেষ্টা। কোনো শ্রমিক কোনো ফ্যাক্টরিতে হামলা করেনি, এ ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি। বরং আমরা দেখেছি যে সেখানে বেকার যুব সংঘের নামে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে হামলার চেষ্টা করেছে, অনেক ফ্যাক্টরিতে শ্রমিকরা বেরিয়ে এসে সেটাকে প্রতিহত করেছে। এবং আপনারা জানেন যে বেকার যুব সংঘের একজনকে নেত্রকোনা থেকে অ্যারেস্ট করা হয়েছে গাড়ি ভাঙচুর এবং কারখানায় হামলার অভিযোগে, এবং পাওয়া গেছে তিনি ছাত্রলীগের পোস্টেড নেতা ছিলেন ওই এলাকার। তো এখানে ভেতরে ষড়যন্ত্র যেমন আছে, আবার শ্রমিকদের জেনুইন দাবি কিছু আছে। প্রধান উপদেষ্টাকে সভাপতি এবং মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টিম মেম্বার থাকবেন 21 জন। যে সরকারি আসুক, জুলাই আগস্টের শহীদরা যেন সাহায্য সহযোগিতা পান সেটা নিশ্চিত করা হবে বলেও জানান উপদেষ্টা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ দল যে কীর্তি করেছে তা দেশবাসীকে গর্বিত করেছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিজ কার্যালয়ে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ দল জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে। সে সময় ক্রিকেটারদের খেলাধুলার শক্তির কথা মনে করিয়ে দেন প্রফেসর ইউনূস। সাদি মাহমুদের রিপোর্ট। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পরই অধিনায়ক শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পাকিস্তান থেকে ফিরলে ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার কথাও বলেছিলেন তিনি। এর প্রেক্ষিতেই ক্রিকেটারদের এবার নিজ কার্যালয়ে ডেকে সম্মানিত করলেন প্রধান উপদেষ্টা।
টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ট্রফি নিয়ে হাজির প্রফেসর ইউনূসের কার্যালয়ে। জাতির দুঃসময়ে পাকিস্তানের বিপক্ষে জয় দেশবাসীকে উজ্জীবিত করেছে বলে উল্লেখ করেছেন ক্যাপ্টেন শান্ত। খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, মাঝখানে বন্যা হলো, তো প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা বাড়তি একটা চেষ্টা ছিল যে এই সময় আমরা দেশকে কিছু দিতে পারি। সো ওভারঅল খুব ভালো একটা এক্সপেরিয়েন্স এবং আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো খেলার এবং আমরা মনে করি যে আমাদের এই জয়টা দেশের মানুষদের মধ্যে হাসি এনে দিয়েছে এবং ভবিষ্যতে যেই টুর্নামেন্ট বা সিরিজগুলো আমাদের আছে ইনশাআল্লাহ আমরা আরো ভালো করার চেষ্টা করব। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ দল সামনে আরো ভালো করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। তুমি জিতছো কোথায়, কোন জায়গায় জিতছো, এইখানে মানুষ ভালো এটা সকল মানুষের মধ্যে সংক্রমিত একটা জিনিস, ভেতরে ঢোকার একটা জিনিস। সেই ঢোকাটা কিভাবে বের করে আনা যায় সেটা নিয়ে আমাদের এই চিন্তা এবং ঠিক সেই মুহূর্তে তোমরা আরেক জিনিস করে হবে যেটা এই আমার অজানা জগৎ স্পোর্টস ওয়ার্ল্ড, তার মধ্যে এমন বিস্ফোরণ সৃষ্টি করবে তোমরা যে মানুষের মনে আনন্দের পর এই যে শক্তি সৃষ্টি করলাম, ওইটা আনন্দ উৎসব করতে তারপর বাড়িতে যারা ঘুমিয়ে গেল, এখানে শেষ হওয়া উচিত। এই শক্তিটাকে ধরে রাখে। প্রধান উপদেষ্টার সংবর্ধনা আর অভিনন্দন পেয়ে উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ক্রিকেটাররা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ আইসিসিবির আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ 5ই অগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সাথে ব্যবসায়ীদের বড় জমায়েত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। বিস্তারিত জানাচ্ছেন রিজভিন আব্বাস। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আইসিসিবির আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ 5ই আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সাথে ব্যবসায়ীদের বড় জমায়েত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। অসুস্থ থাকায় আইসিসি সভাপতি মাহবুবুর রহমানের লিখিত বক্তব্য তুলে ধরেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। নৈরাজ্য বন্ধ করে যে কোনো মূল্যে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান উদ্যোক্তারা। দুষ্কৃতকারীরা ব্যবসায়িক স্থাপনা, শিল্প কলকারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ চালাচ্ছে। ব্যবসায় নৈতিকতার চর্চার পরামর্শ দেন উপদেষ্টারা। কিছু ব্যবসায়ী শিল্প মালিক বিগত সরকারের আনুকূল্যে নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন। তারা আপনাদের এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। আমরা অর্থনৈতিক বিশ্ব মানচিত্রে বিলিয়নারদের সংখ্যা নিয়ে নাম লেখাতে অত বেশি উৎসাহী নই। স্টোরি বলে শেষ করে আমার বন্ধু ওখানে গেছে, হোটেলে থাকতো, সকালবেলা একজনের সাথে দেখা দেবো, তুমি এখানে আসছো, বাংলাদেশে বিউটিফুল কান্ট্রি, সুন্দরবন ইজ দেয়ার, কত বিউটিফুল দেশ, ইনভেস্টমেন্ট। সে বলে বাংলাদেশে আমি 6 মাস ছিলাম, করি নাই এক্সপোর্ট, পারি নাই, কারণ এভরি টেবল ওয়ান্টস মানি, এভরি চেয়ার ওয়ান্টস মানি, এভরি ডোর ওয়ান্টস মানি। এটা আপনারা বুঝতে পারেন, কে চেয়ারও খায়, টেবিলও খায়, দরজার সাথে ঢোকার সময়ও খায়। ফ্র্যাঙ্ক কনফেশন, আমরা ওই রকম সুযোগ সুবিধা থেকে আমরা বেরিয়ে আসবো। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। কিছুদিন সময়, আমরা সারা জীবন ধরে হবে কিনা জানি না, যে কোন সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতে চাই, যাতে যে আজকে যে 2 নম্বরে আছি, কি করে আমরা 1 নম্বর হব। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো যে যাক বাবা একটা কিছু করছে। সব বিষয় আমরা জানি না, আমাদের অভিজ্ঞতা নাই, কিন্তু একযোগে কাজ করলে অভিজ্ঞতা তো এসে যাবে। সবার মিলে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমরা কাজ করব। যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। সামাজিক ব্যবসায় উদ্বুদ্ধ হতেও তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা ছাত্র। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
সুজলা সুফলা শস্য শ্যামল বাংলাদেশের খ্যাতি বিশ্বজুড়ে। তবে জলবায়ুর বিরূপ প্রভাব ও অপরিণামদর্শী বিভিন্ন কর্মকাণ্ডে দিন দিন কমছে বনভূমি ও গাছের সংখ্যা। এতে খাদ্য ও আবাসস্থলের সংকটে পড়ছে বন্যপ্রাণী। পরিস্থিতির উন্নয়ন ও প্রাণ প্রকৃতি রক্ষায় সবুজে সাজায় বাংলাদেশ সহ দেশের সবুজ বেষ্টনী গড়তে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সবুজে সাজায় বাংলাদেশ নিয়ে আফরোজা হাসির প্রতিবেদন। বনভূমি সহ বিভিন্ন উদ্ভিদরাজিতে সমৃদ্ধ বাংলাদেশ। অক্সিজেনের যোগান থেকে শুরু করে বন্যপ্রাণী ও মানবজাতির জীবনধারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব উদ্ভিদ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে দেশের বনভূমি ও গাছপালা। তবে বসতবাড়ি তৈরি, কৃষিকাজ, শিল্প কারখানা স্থাপন, দূষণ, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে গাছপালা ধ্বংস সহ নির্বিচারে উজাড় করা হচ্ছে দেশের বনভূমি। ভিনদেশি উদ্ভিদের আগ্রাসনে কমে যাচ্ছে দেশীয় উদ্ভিদের বৈচিত্র্য, মলিন হয়ে পড়ছে পরিবেশ ও প্রকৃতি। এমন পরিস্থিতিতে প্রকৃতিকে সবুজে সাজাতে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বৃক্ষরোপণের মাধ্যমে বন পুনঃপ্রতিষ্ঠা করার পাশাপাশি গড়ে তোলা হয়েছে উপকূলীয় সবুজ বেষ্টনী। বর্ষা মৌসুম জুড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও পতিত জমিতে বৃক্ষরোপণ করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। শিক্ষার্থীসহ জনসাধারণের মাঝে বিতরণ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছের চারা। ঢাকাসহ বিভিন্ন শহরাঞ্চলে বৃদ্ধি পাচ্ছে ছাদ বাগান। সবুজে সবুজে সজ্জিত হচ্ছে চারপাশ। জলবায়ুর অভিঘাত মোকাবেলা ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বাংলাদেশকে সবুজে সাজাতে বৃক্ষরোপণকে গণ আন্দোলনে রূপ দেওয়ার কোনো বিকল্প নেই। সচেতনতা আর সবার অংশগ্রহণের মাধ্যমেই সবুজে সাজাই বাংলাদেশ কার্যক্রম আরও বেগবান করতে হবে। পাঠ্যপুস্তকে বৃক্ষরোপণের বিষয় অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে আরও বেশি বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। এসব কাজে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো সম্পৃক্তকরণ এবং সম্মিলিত উদ্যোগে বৃক্ষরোপণের ক্ষেত্রে একটি কেন্দ্রীয় নীতিমালা প্রণয়ন করা জরুরি। তবেই ভবিষ্যৎ প্রজন্ম পাবে সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবুজে সাজায় বাংলাদেশ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মুখোমুখি বিতর্কে জনমত জরিপে এগিয়ে কামালা হ্যারিস। সিদ্ধান্তহীনতায় থাকা ভোটারদের নিয়ে প্রকাশ হয়নি জরিপের ফল। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। 2012 সালে সাভারের আমিনবাজারে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। ঢাকার সিএমএম কোর্টে এই মামলা করা হয়। ওই সময় মামলা করতে চাইলেও সরকারের বাধায় সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাদী। সাবেক অবৈধ প্রধানমন্ত্রী নির্দেশে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ যারা আইজিপি এবং ডিআইজি, এসপি এবং ওসি যারা যারা দায়িত্বে ছিলেন, তাদেরকে আমি এই মামলার আসামি করেছি। আমির জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রধান দুই প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রথম মুখোমুখি বিতর্কে জনমত জরিপের ফল প্রকাশ হয়েছে। জনমত জরিপ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিতর্কে জয়ী হয়েছেন কামালা। সিএনএনের জরিপে দেখা গেছে 63% মানুষ কামালা হ্যারিসকে জয়ী বলে মনে করছেন, আর ট্রাম্পকে জয়ী মনে করছেন 37% মানুষ। নিবন্ধিত ভোটারদের ওপর ইউগভ পরিচালিত অপর এক জরিপেও কামালা হ্যারিসকে জয়ী বলে মত দিয়েছেন। এমনকি রক্ষণশীলদের টিভি নেটওয়ার্ক ফক্স নিউজের বিশেষজ্ঞরাও বলেছেন ট্রাম্পকে পরাজিত করেছেন কামালা। তবে বিতর্কের পর সিদ্ধান্তহীনতায় থাকা ভোটারদের নিয়ে আনুষ্ঠানিক কোনো জরিপের ফল এখনো প্রকাশ হয়নি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। টেলিকম খাতের টাওয়ার স্টেশনে ব্যবহারের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদনে চীনের প্রতিষ্ঠান হুয়াওয়ের সাথে একটি চুক্তি সই করেছে বাংলাদেশের ওয়ালটন। হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম চুক্তিতে সই করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের সাথেও চীন সহযোগিতা অব্যাহত রাখবে। চুক্তি অনুযায়ী ব্যাটারি উৎপাদনে প্রযুক্তিগত ও কাঁচামাল সহায়তা দেবে হুয়াওয়ে। উদ্যোক্তারা জানিয়েছেন, পরিবেশ বান্ধব এই ব্যাটারি বর্তমানে প্রচলিত লেড ব্যাটারির থেকে সাশ্রয়ী হবে। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ঢাকার নগর পরিবহনে বিশেষ কোনো পরিবহনের জন্য বিশেষ কোনো রুট থাকবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর শের আলী। রাজধানীর প্রতিটি রুটে জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী যে পরিমাণ গণপরিবহন দরকার তা সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে বাস রুট রেশনালাইজেশন কমিটি কাজ করছে বলেও জানান তিনি। ঢাকা দক্ষিণ নগর ভবনে কমিটির 28তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রশাসক। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ঢাকায় জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। এরই মধ্যে কিভাবে যানবাহনগুলোকে সুন্দরভাবে পরিচালনা করা যায় সে লক্ষ্যে কাজ করছেন তারা। এবার খেলার খবর।